স্যার আচ্ছা আমাদের তাহলে অ্যাসাইনমেন্টের জন্য রিভিউ দেওয়ার কথা ছিল, ওটা দিবেন হ্যাঁ, না? এই যে আজকের ক্লাসের পরেই পাবেন। ও আচ্ছা আচ্ছা স্যার। আজকের ক্লাসেই আমরা অ্যাসাইনমেন্টটা দিব। ওকে, তাহলে আজকে যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে প্লেজারিজম। এটা নিয়ে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে একটা ইথিক্যাল ইস্যুর মধ্যে দেখছিলাম যে প্লেজারিজম একটা পয়েন্ট ছিল এবং বলছিলাম এই প্লেজারিজমের উপরে আমাদের একটা হোল লেকচার হবে এবং এটার উপরে আমরা অ্যাসাইনমেন্টটা করব। তো ফার্স্টেই আসি হচ্ছে প্লেজারিজম মানে কি। প্লেজারিজমের সহজ জিনিস হচ্ছে আরেকজনের কাজ নিজের বলে চালায় দাও, ব্যাপারটা বুঝছেন? অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি যে কপিরাইট ছিল, ট্রেড সিক্রেট ছিল, তারপরে প্যাটেন্ট ছিল, এই সবগুলাই ছিল কি মানুষের ক্রিয়েটিভ ওয়ার্ক। মানুষ যেটা ব্রেন খরচ করে কষ্ট করে যে জিনিসটা সে ডেভেলপ করে বা যে জিনিসটা সে লেখে, হ্যাঁ, যে জিনিসটা সে বানায়, ক্রিয়েট করে, সেই জিনিসটা একটা প্রোটেকশন যাতে থাকে সেটার জন্য আমরা এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস গুলো আমরা দেখে আসছি। তো এখন যে জিনিসটা দেখবো প্লেজারিজমটা, এটা হচ্ছে মূলত মনে করেন যে আপনি একটা রিসার্চ পেপার লিখলেন। ঠিক আছে? এখন একটা রিসার্চ পেপার আপনারা হয়তো এখনো জুনিয়র লেভেলে আছেন, বাট যখন একটু সিনিয়র লেভেলে নিজের থিসিসটা করতে যাবেন, তখন দেখবেন যে আসলে একটা থিসিস করা কতটা কষ্টের। এই যে এরকম আপনাদের বড় ভাইদের দেখবেন একটা বাইন্ডিং বুক তৈরি হয়। হ্যাঁ, ভিতরে প্রায় ৬০-৭০ পেজ লেখা থাকে। এটা এটা ডেভেলপ করতে যে নিজের কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ সময় লাগে, এইটা যখন নিজেরা করবেন তখন বুঝতে পারবেন যে আসলে কেন এই জিনিসটা আরেকজন নকল করলে বা আরেকজন উইদাউট সাইটেশন ইউজ করলে ঝামেলা। ঠিক আছে? ১ নাম্বার কথা হচ্ছে সেইটা। সেকেন্ড কথা হচ্ছে, আমি আপনাদের আগেও হয়তো ক্লাসে বলছিলাম যে প্লেজারিজম বা অন্যের অ্যাসাইনমেন্ট, অন্যের রিসার্চ ওয়ার্ক রেফারেন্স ছাড়া ব্যবহার করলে এটাকে একাডেমিক একটা ক্রাইম হিসাবে কনসিডার করা হয়। কি হিসাবে কনসিডার করা হয়? হ্যালো, শুনতে পাচ্ছেন? ক্রাইম স্যার। হ্যাঁ, অপরাধ। এখন সেই অপরাধের শাস্তি কিরকম হইতে পারে? প্রথম কথা একাডেমিক প্রবেশন। প্রবেশন মানে হচ্ছে যে আপনি যেই সেমিস্টারে ধরেন আমারই একটা কোনো একটা কোর্স, আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম এবং আপনার এটা চ্যাট জিপিটি বা অন্য কারো অ্যাসাইনমেন্ট কোনো একটা ইন্টারনেট থেকে পেয়ে বা অন্য কাউকে দিয়ে বানায়া ওটা জমা দিলেন। তখন সেই অ্যাসাইনমেন্টটাতে তো 0 পাবেনই। ওই টোটাল সেমিস্টারে অন্যান্য সমস্ত কোর্সেও আপনাকে প্রবেশন দিয়ে দিবে। তার মানে হচ্ছে যে আপনি আর ওই সেমিস্টারটা কন্টিনিউ করতে পারবেন না। ঠিক আছে? দেন ২ নাম্বার। ২ নাম্বার হচ্ছে এই কাজটা যদি আরো সাবসিকুয়েন্ট কোনো সেমিস্টারে করেন, তখন সেই ক্ষেত্রে আপনাকে সাসপেন্ড করে দিতে পারে। অর্থাৎ আপনি আর স্টুডেন্টই থাকবেন না এই ইউনিভার্সিটির। এবং আল্টিমেটলি আমরা যখন বিদেশে মাস্টার্স বা পিএইচডি বা এই ধরনের স্টাডি পারপাসে যখন বিদেশে যাব, তো সবাই নিশ্চয়ই আমাদের পরিচিত কেউ না কেউ বিদেশে থাকে না? যারা স্টাডি পারপাসে ধরেন মাস্টার্স করতে বা অনার্স করতে বা পিএইচডি করতে বিদেশে গেছে, এরকম আপনাদের কেউ নাই পরিচিত? বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, বড় ভাই জি এরকম? স্যার আছে। হ্যাঁ। তো ওনারা তো অনেক কষ্ট করে গেছে, ঠিক না? বিদেশ যাওয়ার প্রসেসটা কিন্তু এত সহজ না। যে একটা ফর্ম ফিল আপ করলাম, ৫-১০ হাজার টাকা খরচ করলাম আর বিদেশে আমার ভিসা হয়ে গেল। এত ইজি না কিন্তু। আমাদের যেমন সোনারগাঁও ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেকেই জার্মানি যায়। তো আমি যখন এখানে জয়েন করি, এটা হচ্ছে আপনার সামার ২০২৪। তো সামার ২০২৪-এ ওয়েব প্রোগ্রামিং সেশনাল কোর্সে ২ টা ছেলে এসে বলল যে, "স্যার আমরা জার্মানি যাব। আমাদের ভিসা হয়ে যাবে।" আচ্ছা ভালো, খুব ভালো, সমস্যা নাই। আমি গত পরশুদিন এই ২ টা ছেলের ঘোরাঘুরি করতে দেখতেছি। পরে বললাম, "আপনারা না জার্মানি যান?" পরে বলল যে, "স্যার আমাদের তো ভিসার এই যে ইন্টারভিউ সেটাই ২ বছর পরে হবে।" ঠিক আছে? এইজন্য আমরা এখনো বসে আছি। আমাদের ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স ও হয়ে গেছে, সবই হয়ে গেছে। এর মধ্যে উনারা বেসিক্যালি সোনারগাঁও ইউনিভার্সিটি পাসই করে ফেলতেছে। এরকম একটা অবস্থা। তো বিদেশ যাওয়া কিন্তু এত সহজ না। তো সেই এত কষ্ট, এত পরিশ্রমের পরে আপনি বাইরের দেশে গেলেন, পড়াশোনা করলেন। কিন্তু শুধুমাত্র এই জিনিসটার জন্য, প্লেজারিজমের জন্য আপনার ওইখানে যেই কোর্সটা করতেছিলেন, সেই কোর্সটাতে তো ফেল দিবেই। এমনকি আপনার এই প্রোগ্রামটাই বাতিল হয়ে যেতে পারে যেটা পড়তে গেছিলেন। ঠিক আছে? মাস্টার্স বা পিএইচডি বা যাই পড়তে যাবেন না কেন, অনার্স,
আপনার টোটাল প্রোগ্রাম থেকে আপনাকে বের করে দিতে পারে। আর নিশ্চয়ই জানেন যে আপনি যেই পারপাসে বিদেশে গেছেন সেই পারপাসটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, ধরেন একটা জব নিয়ে গেছেন, জবটা যদি চলে যায়, কিংবা স্টাডি পারপাসে গেছেন, স্টাডি থেকে যদি আপনার নাম কেটে দেয়, তাহলে সর্বোচ্চ তারা 15 দিন সময় দিবে ওই কান্ট্রিটা লিভ করার। বুঝতে পারছেন? সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 15 দিন সময় দিবে এই দেশটা ছেড়ে আবার বাংলাদেশে ফেরত যাওয়ার। আপনি যদি ওই সময়ের মধ্যে না যান, তারপর আপনাকে পুলিশ খোঁজা শুরু করবে। সো এরকম একটা বিষয় বলতে পারেন যে একটা প্লেজারিজম এত সেনসিটিভ একটা ইস্যু, যে আরেকজনের কাজ নিজের বলে চালানো, আরেকজনের অ্যাসাইনমেন্ট, আরেকজনের রিসার্চ পেপার, হ্যাঁ, বলা যে না আমি কাজটা করছি, বা আপনি আপনার থিসিসে, কারণ বেসিক্যালি আপনারা যখন থিসিস জমা দিবেন তখন তো বলবেন যে এটা স্যার, এটা আমি করছি, আমার মার। কিন্তু তখনই ধরাটা খাবেন যখন তারা বিভিন্ন প্লেজারিজম চেকিং সফটওয়্যার ইউজ করবে, এবং ইউনিভার্সিটির টিচারদের হাতে কিন্তু এই ধরনের সফটওয়্যারগুলোর অ্যাক্সেস থাকে। ঠিক আছে? সেটা আমাদের হয়তো স্বল্প পরিসরে যতটুকু আছে না কেন থাকে, আর বিদেশে তো প্রত্যেকজন লেকচারার থেকে শুরু করে প্রফেসরদের হাতে এগুলো থাকেই। তাহলে আমরা প্লেজারিজম, এটার মানে সিভিয়ারিটিটা বুঝলাম যে কতটুকু ডেঞ্জারাস হতে পারে প্লেজারিজম। অর্থাৎ when a writer references another's work in their own writing and does not properly credit the author whose work they reference, অর্থাৎ কারো থেকে ইনফরমেশন আমি নিলাম, সেই ইনফরমেশনটা আমি প্রপার সিস্টেমে নেই নাই। হ্যাঁ, ইনফরমেশনটা নিছি ঠিকই, কিন্তু তাকে কোনো ক্রেডিট দেয়নি, তাকে রেফারও করিনি। তাহলে এটা করা যাবে না, এটা একটা একাডেমিক ক্রাইম, এবং এটা খুব ডেঞ্জারাস হতে পারে। তো এবার আমরা খুব পপুলার একটা প্লেজারিজম চেকিং সফটওয়্যার আছে, টার্নিটিন। এবং এই টার্নিটিন আমাদেরকে বেসিক্যালি তাদের ওয়েবসাইটে, এখানে লিঙ্কটা পাবেন স্লাইডে। তো তাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, তখন আমরা খুব ভালো মতো বুঝতে পারবো যে আসলে প্লেজারিজম মানে কি, প্লেজারিজম হয় কিভাবে। আপনারা আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা। তো টার্নিটিন আমাদেরকে সাজেস্ট করতেছে যে এই কাজগুলা করলে বেসিক্যালি প্লেজারিজম হয়, এবং দেখবেন যে আমরা এতদিন পর্যন্ত এই কাজগুলা কিন্তু অহরহই করে আসছি। কিন্তু এই যে আজকে আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি, এখান থেকে আপনাদের সেন্সটা ডেভেলপ করা দরকার যে এই কাজ আমরা জীবনে কোনোদিন করব না। কারণ এখন থেকে প্র্যাকটিস না করলে আপনারা হায়ার এডুকেশনেও কাজটা করবেন এবং 100% ধরা খাবেন। হ্যাঁ, যতই এআই ইউজ করেন না কেন ধরা খাবেন। তো প্রথম কথা হচ্ছে, নাম্বার 1, ক্লোন। সাবমিটিং অ্যানাদারস ওয়ার্ক ওয়ার্ড ফর ওয়ার্ড অ্যাজ ওয়ানস ওন। তো এখানে আমাদেরকে একটা সোর্সের টেক্সট আছে, অর্থাৎ এখানে ইন্টারনেট থেকে বা রিসার্চ পেপার থেকে বা কোনো একটা নিউজ পেপার থেকে আপনি এই অংশটুকু পাইছেন। এটা হচ্ছে আহ, এটা হচ্ছে একটা সোর্স টেক্সট, মানে হচ্ছে এখানে ইন্টারনেট থেকে আমি এই জিনিসটা, ইনফরমেশনটা পাইছি। আর এটা হচ্ছে স্টুডেন্ট ওয়ার্ক। হ্যাঁ, স্টুডেন্ট ওয়ার্ক মানে যে সে অ্যাসাইনমেন্ট শেষে বা সাবমিশন যেটা করছে সেটা। ক্লোন মানে হচ্ছে এই যে এখানে টাইটেল এবং ভিতরে লেখা এক্স্যাক্টলি সে কপি করে পেস্ট করে জমা দিছে। ঠিক আছে? এক্স্যাক্টলি একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পুরাটাই সে কপি করে পেস্ট করে জমা দিছে, এবং বলতেছে এটা আমার অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? যেটা বেসিক্যালি আমরা প্রায় সবাই করি, চ্যাট জিপিটিতে কিছু একটা দিয়ে একটা টান দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিই। ঠিক আছে? তাহলে এটা কি? প্লেজারিজম। নাম্বার 2, সেটা হচ্ছে কন্টেইন সিগনিফিক্যান্ট পোর্শনস। হ্যাঁ, হ্যাঁ, স্যার বলেন। স্যার এক্ষেত্রে আমি যদি এগুলা তো বিভিন্ন ইয়ে আছে, আমি যদি রিফ্রেশ করি এই পুরো লেখাটা, হ্যাঁ, হ্যাঁ, আমরা তখন কি ওই আসবো। ক্ষেত্রে এটা আমরা ধরবে? আসবো যে প্রপারলি কিভাবে সাইটেশন করতে হয় বা লেখার সিস্টেমটা কি, এটা আমরা আসবো। ওটাই আমরা পড়বো মেনলি। আমরা এখন দেখাচ্ছি হচ্ছে যে কি কি কাজ করলে প্লেজারিজম কাউন্ট হবে। আচ্ছা, নাম্বার 2 দেখি, যে ওরা বলতেছে কন্ট্রোল সি, তার মানে হচ্ছে যে বেসিক্যালি এই টাইটেলটা চেঞ্জ হয়েছে, এবং এই অংশটুকু কপি করে কিছু কিওয়ার্ড, হ্যাঁ, যেমন ধরেন এইখানে প্রায় পুরাটাই কপি। ঠিক আছে? প্রায় পুরাটা জিনিসই কপি, যেমন সিন্স ইটস ফার্স্ট ডিসকভারির জায়গায় সে লিখছে ফ্রম দ্য টাইম অফ, কিন্তু এরপরে আবার কপি 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 করা শুরু। ঠিক আছে? সো আমরা এখানে যে রেড কালারের মার্কিংটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এইখান থেকে হুবহু কপি। আপনারা দেখেন যে এইখানে স্টুডেন্ট জাস্ট এই ১টা ২টা ৩টা ৪টা ওয়ার্ড ছাড়া বাদবাকি পুরাটাই সে কপি করে নিয়ে আসছে। ব্যাপারটা বুঝছেন? প্রথমটা ছিল কি একেবারে টান দিয়ে এখান থেকে কপি করে আনছে, আর এরপর হচ্ছে ২-৪টা ওয়ার্ড কিছু চেঞ্জ করছে। আচ্ছা। তারপরে এই ফাইন রিপ্লেসটাও ওই একই রকম,
যে চেঞ্জিং কিওয়ার্ডস এন্ড ফ্রেজেস বাট রিটেইনিং দি এসেনশিয়াল কন্টেন্ট অফ দ্য সোর্স। অর্থাৎ বেসিক্যালি এইটাই সে লিখছে কিন্তু কয়েকটা কিওয়ার্ড খালি চেঞ্জ করছে। যেমন এখানে হয়তো ইন্ডিজিনিয়াস কথাটা ইউজ করছে, নন ইন্ডিজিনিয়াস, সে লিখছে নন নেটিভ। এখানে 19th কথায় লেখা ছিল, সেখানে সে সংখ্যায় লিখছে। ঠিক আছে? এখানে সে লিখছে যে রিলিজিয়াস, এখানে সে লিখছে স্যাক্রেড। অর্থাৎ কয়েকটা ওয়ার্ড খালি চেঞ্জ করে সে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিচ্ছে, যতটুকু কম কাজ করা সম্ভব। আচ্ছা। তারপরে চলে আসে হচ্ছে রিমিক্স। রিমিক্স বলতে ওরা কি বোঝাচ্ছে? যে এই যে স্যার একটু আগেই বললেন, প্যারাফ্রেজিং বিভিন্ন টুল আমরা ইউজ করি। সো প্যারাফ্রেজেস ফ্রম মাল্টিপল সোর্সেস মেড টু ফিট টুগেদার। তাহলে আপনি যেটা করলেন যে আপনি চ্যাট জিপিটি ওয়েবসাইটে লিখলেন যে আমাকে অ্যাসাইনমেন্ট দাও, জেমিনাইতে দিলেন, তারপরে ডিপসিকে দিলেন, এবং ওইখান থেকে এই প্যারাগ্রাফ, ওখান থেকে এই প্যারাগ্রাফ, ওখান থেকে এই প্যারাগ্রাফ, তিনটা থেকে একটা প্যারাগ্রাফ বানাইলেন। কিন্তু এই যে দেখেন স্যার, এই যে রেড কালারটা ও ধরে ফেলছে যে এটা একটা পেপারের, ইয়েলো কালারটা ধরে ফেলছে এটা একটা পেপারের, বেগুনি কালারটা ধরে ফেলছে সেটা আরেকটা পেপারের। ব্যাপারটা বুঝছেন? সে ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে কপি করে করে এরকম একটা খিচুড়ি বানাইছে এবং এই খিচুড়িটা সে জমা দিয়ে দিছে। এটাও প্লেজারিজম কাউন্ট হবে। এখানে তার অরিজিনাল লেখা কদ্দুর, অনলি এইটুকু এইটুকু হচ্ছে তার অরিজিনাল রাইটিং, বাকি পুরাটাই কপি। আচ্ছা, তারপরে আসি আরো কি কি দেখা যাচ্ছে দেখি। রিসাইকেল, borrows generously from the writer's previous work without citation। আচ্ছা, এইবার যেটা হচ্ছে যে সে সরাসরি কপি করে নাই, কিন্তু মোরললেস তার নিজস্ব কোনো আইডিয়া নাই, সে পুরা জিনিসটাই প্যারাফ্রেজ করছে। তার নিজের একটা লাইনও নাই, এখানে তার নিজের লেখা মাত্র এই সাদা অংশটুকু, বাকি পুরা অংশটাই সে প্যারাফ্রেজ করে নিয়ে আসছে। এক, এবং অরিজিনাল সোর্সকে সে সাইট করে নাই বা রেফারেন্স করে নাই। সাইটেশন শব্দের অর্থ হচ্ছে আরেকজনকে রেফার করা, যে আমি ওর থেকে শিখছি, ওর পেপারে জিনিসটা লেখা ছিল, সেই ইনফরমেশনটা আমার লেখায় আমি ব্যবহার করছি। এটা সে কিছুই লেখে নাই, সে এখান থেকে অনেক পরিমাণ ইনফরমেশন নিছে, এনাফ পরিমাণ লিখছে। কি বড়োস জেনারেসলি, বড় মানে কি ধার করা, সে জেনারেসলি মানে কি যে অনেক বেশি পরিমাণে, সে অনেক বেশি পরিমাণে এখান থেকে কন্টেন্ট নিছে, কিন্তু তাকে কোনো রেফারেন্স করে নেই। এটাও প্লেজারিজমের ভিতরে পড়ে। আচ্ছা, হাইব্রিড। হাইব্রিড বলতে সে যেটা বোঝাচ্ছে যে কম্বাইন্স পারফেক্টলি সাইটেড সোর্সেস উইথ কপিড প্যাসেজেস উইদাউট সাইটেশন। তার মানে হচ্ছে এইখানে আবার দেখেন, এখানে এই যে হলুদ কালারের যে লেখাটুকু আছে সেটা সে সাইট করছে, যে আমি এই উইকিপিডিয়া পেজ থেকে আমি কপি করে নিয়ে আসছি। সাইট করছে ঠিকই, ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু এই টাইটেল, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পুরাটাই কপি। তার মানে সাইটেশন আছে, হ্যাঁ, তার প্যারাগ্রাফের মধ্যে সাইটেশন আছে, কিন্তু উপরে নিচে পুরাটাই কপি। ঠিক আছে? সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ হিজ অর হার রাইটিং ইজ কপিড ফ্রম আনাদার সোর্স। সে একটা লাইন সাইট করছে ঠিকই, কিন্তু সাইট করে এদিক এদিক পুরাটাই কপি মারছে। তো আমরা কিন্তু এগুলো বুঝি যে মানে আমাদের যে ন্যাচারাল যে সেন্স মানুষের আছে, যে এখানে যে সে আসলে কাজ করতে চাচ্ছে না, ওর মূল উদ্দেশ্য কি, স্যার একটা অ্যাসাইনমেন্ট দিছে, আমি জমা দিতে হবে, শেষ, আমি এত কষ্ট করতে পারবো না, এটার জন্য যত বুদ্ধি করা সম্ভব। ঠিক আছে? সে হার্ড ওয়ার্কটা করতে যাচ্ছে না। আচ্ছা, ম্যাশআপ, মিক্সেস কপিড ম্যাটেরিয়ালস ফ্রম মাল্টিপল সোর্সেস, ওই একই কথা, যে একাধিক সোর্স থেকে কপি করে, এটা আমরা আগেও বলে আসছি। ইরর, 404 ইরর, এটার মানে ওরা যেটা বোঝাচ্ছে যে এখানে সুন্দর মতো সে কিছু সাইটেশন দিচ্ছে, যেমন এখানে 1 দিয়ে একটা সাইটেশন দিছে, 2 দিয়ে একটা সাইটেশন দিছে, 3 দিয়ে একটা সাইটেশন দিছে, খুব সুন্দর লেখা লিখছে। তো মজার বিষয় হচ্ছে স্যার, এই যে সাইটেশনটা দেখতে পাচ্ছেন না, এটা ফেক সাইটেশন, এরকম আসলে কোনো আর্টিকেলই নাই, সে বানাইছে সাইটেশন বসে বসে। ব্যাপারটা বুঝছেন? হ্যালো? জি স্যার, বুঝছি। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার ধরেন আমি বললাম যে আপনাদের কমপক্ষে 10 থেকে 15টা সাইটেশন থাকতে হবে। তখন করলেন কি, আপনি নিজে নিজেই এরকম নাম দিয়া বানাইলেন। হ্যাঁ, যেমন এই যে আমরা যারা আছি, হ্যাঁ, মাহিন ইসলাম, অমিত হাসান, রাইফুল মানে ইসলাম। মিথ্যা সোর্স। হ্যাঁ, মিথ্যা সোর্স, মানে আসলে এগুলো কোনো রিয়েল সাইটেশন নিয়েই না, এগুলো আমি নিজে নিজে লিখছি, নিজে নিজে লিখে নিজে নিজে সাইট বানাইছি, যাতে স্যারকে দেখানো যায়। স্যার কি আর অ্যাসাইনমেন্ট থেকে খুঁজে খুঁজে দেখবে? এরকম একটা বিষয়। এটাও প্লেজারিজম। আচ্ছা, অ্যাগ্রেগেটর, সে যেটা করছে
যে এইখানে এটা একটু কনফিউজিং লাগতে পারে এবং এটাই আপনারা সবচেয়ে বেশি করবেন। সেটা হচ্ছে আপনারা বেসিক্যালি বিভিন্ন এআই ওয়েবসাইট থেকে আ জেনারেট করবেন। জেনারেট করে কপি করবেন। কপি করে প্যারাফ্রেজের বিভিন্ন সফটওয়্যারে যাবেন। ওখানে প্যারাফ্রেজ করবেন। ২ থেকে ৩ টা প্যারাফ্রেজের সফটওয়্যার এখানে বসাবেন, তারপর সাইটেশন করবেন। ব্যাপারটা হচ্ছে এইখানে দেখেন সে আ একটু লেখা চেঞ্জ করছে, প্যারাফ্রেজ করছে, সাইটেশনও করছে এবং এগুলা রিয়াল সাইটেশন এগুলা সে অনলাইন লিংকও দিয়ে রাখছে। কোন সমস্যা নাই। কিন্তু স্যার এইখানে তার অরিজিনাল কোনো রাইটিং নাই। টোটাল জিনিসটাই সে কপি করা। এখানে এই ইউসেমিটে হ্যাজ এ এই ৩ টা ওয়ার্ড ছাড়া তার নিজের কোনো লেখা নাই। অর্থাৎ ইনক্লুডস প্রপার সাইটেশন। সে সাইটেশন প্রপারলি মেইনটেইন করছে। কোনো সমস্যা নাই। বাট দ্য পেপার কনটেইনস অলমোস্ট নো অরিজিনাল ওয়ার্ক। তার নিজের মাথার থেকে ২ টা লাইনও আসে নাই এই জায়গায়। তাহলেও সেটা প্লেজারিজম। তাইলে একই জিনিস ২ বার করে লেখার কোনো মিনিং আছে? হ্যাঁ? একটা রিসার্চ পেপার মানেই হচ্ছে যে আমি নতুন কিছু এড করব। সায়েন্স বা টেকনোলজিতে আমি নতুন কিছু যোগ করব। সেটা হচ্ছে রিসার্চ অ্যাক্টিভিটি। তা আমি যদি ওর পেপারটাই হুবহু লিখি তাইলে এটা আমার কি রিসার্চ হবে? এই পেপার কি কোনোদিন কোনো জার্নাল পাবলিশ করবে? করবে না। এবং এই পেপার দিয়ে মানুষের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। সো এটাও প্লেজারিজম এর ভিতরে পড়ে। আচ্ছা ফাইনালি ওরা যেটা বলতেছে রিটুইট এটা আরেকটু কমপ্লেক্স লাগবে আপনাদের কাছে অর্থাৎ ইনক্লুডস প্রপার সাইটেশন বাট রিলাইজ টু ক্লোজলি অন দ্য টেক্সট অরিজিনাল ওয়ার্ডিং অর স্ট্রাকচার। আচ্ছা এইটাও প্লেজারিজম ধরবে। এটার মানে হচ্ছে এই অরিজিনাল যে টেক্সটটা আছে সেই টেক্সটটা থেকে প্যারাফ্রেজ আমি করছি এবং আমি নিজেই লিখছি। ঠিক আছে? ধরেন এই অংশটুকু আমার নিজেরই লেখা। কিন্তু আপনি যখন এই অংশটুকু পড়বেন, অরিজিনাল টেক্সট পড়বেন এবং আমার অ্যাসাইনমেন্ট পড়বেন, আপনার মনে হবে যে ২ টা একই মানুষের লেখা। তার মানে হচ্ছে অলমোস্ট সিমিলার ওয়ার্ডিং। ও যেভাবে বলছে, আমিও সেভাবেই বলতেছি। সে বলতেছে, "Since its first discovery by non-indigenous people in the mid-19th century, Yosemite Valley has held a special, even religious hold on the American conscience." এরকম। এবং এই লেখাটাও যদি আমি পড়ি, "From its earliest discovery by non-indigenous people in the mid-19th century, Yosemite Valley has held a spiritual hold on the American conscience." মানে মনে হবে যেন একই কথা আমি বলতেছি। তার মানে কি অরিজিনাল সোর্স এবং আমার আমার যে সাবমিশন রাইটিং সেটার মধ্যে ওয়ার্ডিং বলেন, সেন্টেন্স স্ট্রাকচার বলেন মোর অর লেস সেম। অর্থাৎ সে যা বলছে মোর অর লেস মনে হচ্ছে যেন আমি রিটুইট বা আমি ফেসবুকে যেরকম আমাদের শেয়ার থাকে, আমি মনে হয় শেয়ার করলাম। একই কথা যেন আমি ২ বার বলতেছি। এরকম মনে হচ্ছে। সেই জিনিসটাও প্লেজারিজমের মধ্যে পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে, হ্যাঁ? আমরা আ প্লেজারিজমের মধ্যে পড়তে পারি এবং এই যে টার্নিটিন যেই সফটওয়্যারটা আছে এটা কিন্তু টিচাররা অ্যাসাইনমেন্ট চেকের সময় ইউজ করে। হ্যাঁ? এবং এখানে এই যে এরকম লাল কালার, হলুদ কালারের ওরা একদম সমস্ত প্লেজারাইজড কনটেন্ট কিন্তু আপনাকে আ ক্যাচ করে দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্লেজারিজম কিভাবে হয়, কোন কাজ করলে প্লেজারিজম হয়। জি স্যার। আচ্ছা। তাহলে এইবার আমরা দেখব যে সাইটেশন কিভাবে করে। তো এখানে একটা ওয়ার্ড লেখা আছে APA, এটার ফুল ফর্ম হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। তো যখন আমরা সাইটেশন করব অর্থাৎ কারো ইনফরমেশন আমি ইউজ করতে চাই, আমার নিজের অ্যাসাইনমেন্টে আমি ব্যবহার করতে চাই। তো তখন একটা সার্টেন ফরম্যাটে এই সাইটেশনটা করতে হয়। একটা নির্দিষ্ট ফরম্যাটে করতে হয়। তো এরকম অনেক ফরম্যাট আছে। আমরা যেমন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা বেশি ইউজ করি হচ্ছে IEEE ফরম্যাট যেটা আপনাদেরকে থিসিসের সময় আপনাদের টিচাররা শিখাবে। তো যেহেতু আমরা এখন হিউম্যানিটি কোর্স করতেছি এবং আপনারা জীবনে ১ম বারের মতো সাইটেশন করতেছেন, সেহেতু আমি আপনাদেরকে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার যেই সাইটেশন স্টাইল অর্থাৎ APA 7th এডিশন সাইটেশন স্টাইল সেটা আমি আপনাদেরকে শিখাবো। সো এইটা হচ্ছে মূলত সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিজ বা এই রিলেটেড পেপারগুলাতে এই APA সাইটেশনটা ইউজ করে বেশি। আর সায়েন্টিফিক জার্নালগুলা যেমন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি বা এই ধরনের যেমন আপনাদের রিসার্চ পেপার বা আপনাদের ফাইনাল ইয়ারের থিসিসটা যখন জমা দিবেন, তখন আমরা যেই স্টাইলটা ইউজ করব বেশি সেটা হচ্ছে IEEE ফরম্যাট। তো যেকোনো একটা ফরম্যাট যদি আপনি মোটামুটি বুঝেন যে কিভাবে করতে হয়, আরেকটা ফরম্যাট শেখা জাস্ট ২০ মিনিট ২৫ মিনিটের বিষয়। তো আমরা তাহলে APA সাইটেশনের যখন আমরা করব, তখন আমাদেরকে ২ জায়গায় সাইটেশনটা করতে হবে। একটার নাম হচ্ছে ইন টেক্সট সাইটেশন,
আর আরেকটার নাম হচ্ছে রেফারেন্স লিস্ট সাইটেশন। ২ জায়গায় আমাকে সাইটেশনটা দিতে হবে। তাহলে আমরা একটু ইনটেক্স সাইটেশনটা দেখি। আচ্ছা, তো এইখানে আমি আরেকটা কন্টেন্ট একটু খুলে দেখাই। সেটা হচ্ছে দিস ওয়ান। এগুলো আমি সবই আপনাদেরকে দিয়ে দিব। তো ইনটেক্স সাইটেশন মানে হচ্ছে, ধরেন আপনি একটা প্যারাগ্রাফ লিখতেছেন, লেখার ভিতরে ভিতরে একটা ইনফরমেশন ইউজ করলেন। একটা উদাহরণ দেই, মনে করেন যে আম, আচ্ছা এটা না, ধরেন আমি আমি একটা অ্যাসাইনমেন্ট করতেছি যে সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট অন টিনেজার্স বা এরকম সামথিং। তো মনে করেন যে আপনি একটা ওয়েবসাইটে গেলেন, বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। তো তাদের একটা রিসার্চে, তাদের একটা কি বলবো, একটা স্ট্যাটিস্টিক্স আপনি পাইলেন, যেখানে তাদের ওয়েবসাইটে এরকম ভাবে লেখা যে যে ধরেন কথার কথা যে 13 থেকে 25 ইয়ার ওল্ড, ঠিক আছে, বাংলাদেশি পিপল স্পেন্ড 6 hours on an average daily on social media। ধরেন কথার কথা এরকম একটা ইনফরমেশন আপনি পাইলেন কোথাও, যে কোথাও বলতে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ওয়েবসাইটে আপনি গিয়ে দেখলেন যে এরকম একটা স্ট্যাটিস্টিক্স আপনার এখানে আছে। এবং আপনি যেহেতু অ্যাসাইনমেন্টটাও করতেছেন এই রিলেটেড, যে সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট অন টিনেজার্স অথবা সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট অন ইয়াং অ্যাডাল্টস, তো আপনি চাচ্ছেন যে এই জিনিসটা আপনি ইউজ করতে চান, এই এই কথাটা যদি আমি লিখি যে তারা 6 ঘন্টার উপরে সোশ্যাল মিডিয়ায় কাটায়, তাইলে আমি আমার আমার অ্যাসাইনমেন্টটা বেশ স্ট্রং হবে, আমার অ্যাসাইনমেন্টটা সুন্দর হবে, আমি অ্যাসাইনমেন্টে মার্ক বেশি পাবো, বা আমার আমার লেখাটা একটু বেশি বিলিভেবল হবে। তো বিষয়টা হচ্ছে যে এই যে আম, এই বিবিএস যেই রিসার্চটা চালাইছে, সেই রিসার্চটা আমি আমার অরিজিনাল এটা ছিল না। তো যেটা বলতেছিলাম যে বিবিএস বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে রিসার্চটা চালাইছে, সেই রিসার্চটা আমি আমার লেখায় ইউজ করতে চাচ্ছি। হ্যাঁ, কিন্তু এইটা অরিজিনাল কিন্তু আমার কন্টেন্ট না, আমার ব্রেন থেকে, বা আমি কষ্ট করে কিন্তু এই রিসার্চটা করি নাই। এই স্ট্যাটিস্টিক্স আমি আমি মনে করেন যে আমি রাস্তায় রাস্তায় মানুষকে জিজ্ঞেস করি নাই, ভাই আপনি কত ঘন্টা ফেসবুক চালান, হ্যাঁ ভাই আপনি কত ঘন্টা ইউটিউব চালান, এগুলো কিন্তু আমি তাদের জিজ্ঞেস করি নাই। এই কষ্টটুকু কে করছে? বিবিএস করছে। আমি এখন তার একটা ডেটা আমার অ্যাসাইনমেন্টে ইউজ করতে যাচ্ছি, যাতে আমি অ্যাসাইনমেন্টে ভালো ভালো নাম্বার পাই। তো এইটা যখন আপনি ইউজ করবেন, ধরেন আপনার কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে এটা আপনার ইউজ করতে হবে, তখন আপনি তাকে ইনটেক্স সাইটেশন করবেন, অর্থাৎ যেই প্যারাগ্রাফটার মধ্যে আপনি এই ডেটাটা ইউজ করবেন, সেই প্যারাগ্রাফটার মধ্যে ব্র্যাকেটে লিখে দিবেন যে এই ইনফরমেশনটা কার থেকে আসছে। এটুকু কি বুঝতে পারছেন? জি স্যার, মানে জি স্যার। রেফারেন্স লিখে দেবো। হ্যাঁ, লিখে দিবেন। তো আমরা যদি আমি দেখি এখানে কোনো উম, আচ্ছা, আপনারা গুগল স্কলার এটার নাম শুনছেন কখনো? জি স্যার। হ্যাঁ, তাহলে গুগল স্কলার যারা নাম শুনেন নাই তাদের জন্য বলি, এটা হচ্ছে একটা, এটাও একটা সার্চ ইঞ্জিন গুগলের। কিন্তু এখানে কোনো কিছু যদি সার্চ দেই, হ্যাঁ, যেমন ধরেন কথার কথা আমি লিখলাম যে এআই এর ইথিক্যাল ইস্যু, হুম, তো এবং এই রিলেটেড যদি আমরা কোনো রিসার্চ পেপার একটা দেখি, ডাউনলোড করা যায় কিনা, দেখা যায় কিনা। সো বেসিক্যালি গুগল স্কলারে যখন আপনি কোনো কিছু লিখে সার্চ দিবেন, আমাদের নর্মাল ওয়েবসাইটে যেরকম বিভিন্ন ওয়েবসাইটের লিংক আসে, ছবি আসে, ভিডিও আসে, বা এই ধরনের বিষয় আসে, গুগল স্কলারের সার্চ ইঞ্জিনটার অ্যান্সারে আসে হচ্ছে বিভিন্ন রিসার্চ আর্টিকেল। অর্থাৎ এই বিষয় নিয়ে সারা বিশ্বের বিভিন্ন বড় বড় রিসার্চাররা, বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা, ভালো ভালো স্টুডেন্টরা, তারা কি গবেষণা করতেছে, তাদের এই গবেষণা পেপারগুলা রেজাল্ট হিসাবে আসবে। এখানে আপনার কোনো ছবি বা ভিডিও বা এগুলো আসবে না।
আমরা ধরেন এখানে একটা দেখতে পাচ্ছি যে কোনো একটা র্যান্ডম একটা খুললাম এবং আমরা এখানে একটা পেপার আসছে আমাদের সামনে, সেটা হচ্ছে দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এ সিস্টেমিক রিভিউ। এখানে অনেকগুলা লোক তারা রিসার্চ করে একটা জিনিস বের করছে। তো এগুলার নাম হচ্ছে রিসার্চ পেপার, বুঝতে পারছেন? তো আমরা যদি এই রিসার্চ পেপারগুলা একটু খেয়াল করি, দেখবেন যে যেমন সে এই লাইনটা লিখতেছে যে AGI is the next generation of AI which is expected to exceed human intelligence in every aspect। এবং এখানে দেখবেন ব্র্যাকেটে তারা কিছু লোকের নাম এবং কত সাল এটা লিখে রাখছে। তার মানে হচ্ছে এই যে ইনফরমেশনটা সে নিছে, AGI এর যে সংজ্ঞাটা সে নিজে নিজে লিখছে, এই লেখাটা আসলে সে শিখছে কোত্থেকে? এই ব্যারেট এবং বাউম, হ্যাঁ, এই লোকের 2017 সালে যে পেপারটা ছিল সেখান থেকে, এবং বস্ট্রম 2014 সালে যে পেপারটা ছিল সেখান থেকে। এখান থেকে সে এই আইডিয়াটা পাইছে এবং সেটা তার নিজের লেখার মধ্যে সে ব্যবহার করল। তাহলে এইটার নাম কি? ইন টেক্সট সাইটেশন। এটার নাম কি স্যাররা বলেন তো? ইন টেক্সট সাইটেশন। হ্যাঁ, ইন টেক্সট বলতে এটা মানে কথাতেই বোঝা যাচ্ছে অর্থাৎ টেক্সটের ভিতরে। হ্যাঁ, যেমন এখানে আমার লেখাটার ভিতরেই আমি ভিতরে সাইটেশন দিচ্ছি যে আচ্ছা ওর থেকে নিছি, আচ্ছা এইটুকু অংশ ওর থেকে নিছি, আচ্ছা এই ইনফরমেশনটা আমার ছিল না। হ্যাঁ, যেমন এই যে এখানে বলতেছে যে although ANI systems such as Uber's automated vehicles can create safety risks, এখানে এই যে কথাটা সে লিখছে যে উবারের অটোমেটেড ভেহিকেল যে সেফটি রিস্ক ক্রিয়েট করতে পারে, এটা কিন্তু সে নিজে গবেষণা করে বের করে নাই। এটাই স্ট্যান্টন, এই স্ট্যান্টন সাহেবদের 2019 সালের পেপারে এই জিনিসটা বলা ছিল, সেখান থেকে সে শিখছে এবং তার পেপারে সে এটা অন্য কাজে ব্যবহার করতেছে। সো আপনি যখনই যার থেকে ইনফরমেশন নেবেন, এখানে একটা পেপারের মধ্যে দেখবেন কোথায় সাইটেশন, কোথায় সাইটেশন, মানে এক লাইন লিখলেই সেটা বলতেছে যে আমি কার থেকে নিয়ে আসছি, কার থেকে শিখছি, তাকে সাইটেশন করতেছে। এটাই হচ্ছে প্রপার ওয়ে অফ রাইটিং। আপনি যদি এইভাবে লেখেন, আপনি আপনার যে কোনো ইনফরমেশন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এবার একটু আমরা দেখি যে ইনটেক্সট সাইটেশন করার সিস্টেমটা কি। দুইটা স্টাইল আছে, একটা হচ্ছে ন্যারেটিভ স্টাইল, একটা হচ্ছে প্যারেনথেটিক্যাল স্টাইল। স্যাররা প্যারেনথিসিস এই শব্দটার মানে কি? প্যারেনথিসিস, হুম, স্যার ব্র্যাকেট দিয়ে আটকে দাও ওটা। হ্যাঁ হ্যাঁ, প্যারেনথিসিস মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, যেটাকে আমরা নর্মালি ফার্স্ট ব্র্যাকেট বলি। হ্যাঁ, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলি, এটার ভালো ইংলিশ কি? কার্লি ব্রেসেস। কার্লি ব্রেসেস বা শুধু ব্রেসেস, গুড। আর যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলি, সেটা কি? এটা কি? এটার ভালো ইংরেজি কি? ব্র্যাকেটস স্যার নাকি? ব্র্যাকেটস, শিওর গুড। না। হ্যাঁ, ব্র্যাকেটস। মেনলি এটারই নাম হচ্ছে ব্র্যাকেটস, তাহলে এটার নাম প্যারেনথিসিস, ব্রেসেস এবং ব্র্যাকেটস। মনে থাকবে এখন থেকে সবার? যেমন আমরা প্রোগ্রামিং এর সময়, সি প্রোগ্রামিং এর সময় যে কার্লি ব্রেস ইউজ করি না, যে কোনো কোডিং বডি শুরু এবং শেষ করার জন্য। জি স্যার। জি হুম, আচ্ছা। তো আহ, কোথায় ছিলাম? এখানে ছিলাম। তো আপনি দুই ভাবে ইউজ করতে পারেন। একটা হচ্ছে, যেমন আমরা একটু দেখে আসি, লেখছে ওয়ান অথার, মানে হচ্ছে যে আপনি যার পেপার থেকে ইনফরমেশনটা নিচ্ছেন বা যার ইনফরমেশনটা আপনি ইউজ করতেছেন আপনার পেপারে, একজনই অথার, মানুষ একজনই। তো সেই ক্ষেত্রে ধরেন এই অথারের নাম হচ্ছে সেন্ডেক। তো সে এইভাবেও লিখতে পারে যে সেন্ডেক, তারপরে ব্র্যাকেটের মধ্যে কত সাল, 2015, তার মানে সে যে পেপারটা লিখছে সেটা 2015 সালে লেখা হয়েছিল। সেন্ডেক আর্গুড দ্যাট চিলড্রেন মাস্ট ডেভেলপ ইমাজিনেশন, এইভাবেও লিখতে পারেন। অথবা আপনার নিজের লেখাটা আগে লিখতে পারেন, চিলড্রেন মাস্ট ডেভেলপ ইমাজিনেশন, এবং তারপরে ব্র্যাকেটে লিখে দিতে পারেন মানে প্যারেনথিসিসের ভিতর লিখতে পারেন যে সেন্ডেক কমা 2015। দুইটা স্টাইলই অ্যালাউড, দুইটা স্টাইলই অ্যালাউড। তার মানে আমি চাইলে আমাদের উদাহরণে চলে যাই, ধরেন আমি বিবিএস থেকে এই জিনিসটা আমার লেখায় ইউজ করব। তো ধরেন আপনি এভাবে লিখতে পারেন যে রিসেন্ট রিসার্চ shows that young Bangladeshi adults spends around 6
hours on social media. তো মনে আছে নিশ্চয়ই যে আমার এটা ছিল অরিজিনাল টেক্সট, হ্যাঁ? এটা কি ছিল? অরিজিনাল টেক্সট। এই অংশটুকু। এটা আমি কোনো একটা ওয়েবসাইট থেকে পাইছি। তো আমি চাচ্ছি যে এই জিনিসটা আমার নিজের একটা অ্যাসাইনমেন্ট আমি যখন ইউজ করতেছিলাম সেটাতে ইউজ করা। তো দেখেন আমি কিন্তু ইউজ করে ফেলছি যে এই যে ৬ ঘন্টা যে সোশ্যাল মিডিয়ায় কাটায়, এটা কি আমি বের করছি? বলেন তো স্যাররা? এটা এখান থেকে আসছে না? Yes, জি sir. স্যার। হ্যাঁ। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই তাকে সাইটেশন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা চাইলে ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া এটা লেখার পরে লিখে দিতে পারি বিবিএস, ধরেন কথার কথা এটা ২০২২ সালের আর ছিল। তাদের স্ট্যাটিস্টিক্স ছিল। আপনি এভাবেও লিখতে পারেন। ঠিক আছে? অর্থাৎ এই যে আমরা যেটা একটু আগে দেখলাম যে চিলড্রেন মাস্ট ডেভেলপ ইমাজিনেশন, না তার মানে সামথিং কিছু একটা লেখা, যেরকম আমি আমার অ্যাসাইনমেন্টে কিছু একটা লাইন, এটা আমার মনে করেন অ্যাসাইনমেন্টের একটা লাইন। তো এই লাইনটার পরে আপনি লিখে দিতে পারেন যে আমি কার্ড থেকে নিছি, অথবা আপনি এভাবেও লিখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে প্যারেনথিসিস স্টাইল। আবার এভাবেও লিখতে পারেন যে বাংলাদেশ ব্যুরো, ব্যুরো বানান কি? BUR EAU, মোস্ট প্রবাবলি BURE, হ্যাঁ EAU। সো বাংলা BURE Bureau of Statistics have shown that young adults spends on an average 6 hours daily on various social media platforms. আপনি এইভাবেও জিনিসটা লিখতে পারেন। এটা আবার কি আসছে? আচ্ছা, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর পরে যদি আমি মানে সালটা দেই তাহলে হবে না? হ্যাঁ, ও সরি, হ্যাঁ, ওইটাই। সরি, এটা না। এই ২০২২ এটা যাবে হচ্ছে এই জায়গায়, হ্যাঁ, ঠিকই আছে। এটা আসবে হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে ২০২২ ইয়ে করে একটা এন্টার চাপ। আপনি এভাবেও লিখতে পারেন যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ২০২২ হ্যাভ শোন দ্যাট ইয়াং অ্যাডাল্টস স্পেন্ড হবে এটা, যেহেতু অ্যাডাল্টস আছে, স্পেন্ড অন অ্যান এভারেজ 6 আওয়ার্স ডেইলি অন ভেরিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। তাহলে এই স্টাইলটার নাম কি হচ্ছে? প্যারেনথিসিস স্টাইল ইনটেক্স সাইটেশন। এই স্টাইলটা হচ্ছে ন্যারেটিভ স্টাইল ইনটেক্স সাইটেশন। এটুকু বুঝতে পারছেন যে কিভাবে আমি সাইটেশনটা করতেছি, কেন করতেছি? কারণটা হচ্ছে এই 6 আওয়ার্স এই কথাটা, এই পার্টিকুলারলি 6 আওয়ার্স কথাটা আমি নিজে কষ্ট করে বের করি নাই। এটা তারা গবেষণা করছে। তারা হয়তো ১,০০০ ২,০০০ টিনেজারদেরকে জিজ্ঞেস করছে, স্কুল কলেজের সামনে দাঁড়ায় জিজ্ঞেস করছে, এই তোমরা কতক্ষণ চালাও ফেসবুক? এরপরে এই ইনফরমেশনটা আসছে। এটা এমনি এমনি আসে নাই। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে Yes, sir. এখন আসেন যে যদি অথার ২ জন থাকে, অর্থাৎ এখানে সেন্ডেক ও একজন অথার ছিল, সে লিখছে। যদি ২ জন থাকে তখন আমরা ইউজ করব হচ্ছে এন্ড। তাহলে সেন্ডেক এন্ড ওয়াইস দুজনের নামই নিতে হবে। ঠিক আছে? দেন 2015 বিলিভ দ্যাট চিলড্রেন মাস্ট ডেভেলপ ইমাজিনেশন। আর আপনি যদি প্যারেনথিসিস স্টাইলে যান তখন এন্ড, এটা আর ফুল ফরম্যাটে লিখবেন না, এটা লিখবেন হচ্ছে এম্পারসেন্ট। এই চিহ্নটার নাম বলতে পারবেন? এম্পারসেন্ট। এই এম্পারসেন্ট সাইন ইউজ করবেন। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা স্যারের একটা প্রশ্ন করি। বলেন তো যে এইখানে তো সেন্ডেক এন্ড ওয়াইজ আমি এম্পারসেন্ট চিহ্ন দিলাম। তাইলে যখন ন্যারেটিভ স্টাইল হবে তখন এখানে এন্ড লিখলাম কেন? এখানে যদি এম্পারসেন্ট সাইন দিতাম কি সমস্যা হইতো? কেউ বলতে পারবেন? হুম।
No, sir. আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে স্যার এম্পারসেন্ট সাইনটা হচ্ছে একটা আনঅফিশিয়াল সাইন। এইভাবে এন্ড আপনি আপনার কোনো রিটেন ফরম্যাটে লিখতে পারবেন না, ব্যাপারটা বুঝছেন? সো যখন আমি ন্যারেটিভ স্টাইলে লিখি তখন এই সেন্ডেক অ্যান্ড ওয়াইস এই এই কথাটুকু আসলে আমার অ্যান্সারের পার্ট হয়ে যাচ্ছে বা আমার লেখার পার্ট হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝছেন? এই জন্য জি এখানে স্যার। কখনোই আমরা শর্ট ফরম্যাটে এম্পারসেন্ট ইউজ করব না। কিন্তু এই অংশটুকুই প্যারেনথিসিস, এটা কিন্তু আমার লেখার পার্ট না। আমার লেখার পার্ট কোনটুকু? এইটুকু। আর এইটুকু অংশ হচ্ছে আমার সাইটেশন পার্ট। এই জন্য এখানে আমরা এম্পারসেন্ট সাইনের মাধ্যমে এন্ড লিখি, ব্যাপারটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, এবার আসেন হচ্ছে যদি ৩ জনের বেশি থাকে, তাহলে ১ জন ২ জন তো গেল। ৩ বা তার বেশি যদি থাকে তাহলে কি সবার নাম লিখতে থাকবো? একটা উদাহরণ দেই, যেমন একটু আগেই আমরা যেই রিসার্চ পেপারটা বের করছি, হ্যাঁ? এখানে টোটাল রাইটার কয়জন? স্কট ম্যাকক্লিন, জেমা জে এম রিড, জেসন থমসন, ক্রিস বেবার, নেভিল এ স্ট্যান্টন অ্যান্ড পল এম সেলমন। ১, ২, ৩, ৪, ৫, ৬। আমি কি তাইলে এখন এইভাবে লিখবো? ম্যাকক্লিন, রিড, তারপর থমসন, এতগুলা লিখবো না। ইনটেক্সট সাইটেশনে খেয়াল করেন, আমি এরপর আবার যখন রেফারেন্স লিস্টে যাব তখন আবার ডিফারেন্ট কথা। ইনটেক্সট সাইটেশনে আপনি ৩ জনের বেশি গেলে যে জিনিসটা ইউজ করবেন সেটার নাম হচ্ছে ইটিএএল। ইটিএএল এটার সহজ বাংলা হচ্ছে এবং অন্যান্য, এবং আরো, ঠিক আছে? অ্যান্ড আদার্স। ইটিএএল এটা একটা শর্ট ফরম্যাট আর কি, কোনো একটা ল্যাটিন ওয়ার্ডের শর্ট ফরম্যাট। তো তখন আমরা কি ইউজ করবো? যেমন এখানে একটু খেয়াল করে দেখি যে এখানে সেন্ডেক, আসলে সেন্ডেকের সাথে আরো ৪-৫ জন ছিল। তো এই জন্য প্রথম যে অথার থাকে তার লাস্ট নেমটা লেখার পর বাকিদের নাম আর লেখা হয় নাই, কি লিখছে? ইটিএএল, অন্যান্য। বুঝতে পারছেন? जी सर। হ্যাঁ, তাহলে এখন ইটিএএল যদি কোথাও দেখেন বুঝতে পারবেন না যেটা আসলে মানে কি, ইটিএএল এর जी অর্থ सर। কি। তাহলে আমরা দেখি আমরা এখানে কোনো ইটিএএল পাই কিনা। এই কি হচ্ছে, আম, কোন একটা, এই যে দেখেন, তো এখানে কোন একটা ইনফরমেশন লেখা ছিল যে an AGI may never be created to the extremes, এরকম। তো এইখানে দেখেন রাইটারের নামটা লেখা হচ্ছে ব্রিংস জর্জ ইটিএএল। তাহলে এই ব্রিংস জর্জ কিন্তু একাই না, কথা বুঝতে পারছেন? এই ব্রিংস জর্জ কিন্তু একাই না। আমরা যদি ফুল রেফারেন্স লিস্টে যাই এবং ব্রিংস জর্জের রেফারেন্স লিস্টে যদি আমরা একটু দেখি, দেখবো এই ব্রিংস জর্জ ছিল, তারপরে বেলো ছিল, তারপরে ব্রিংস জর্জ নামে আরো একজন ছিল হয়তো। যেমন আমাদের অনেকের নামে ইসলাম থাকে, তো যেই ক্ষেত্রে হচ্ছে লাস্ট নেমটা ইসলাম ইসলাম মিলে গেছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি আলাদা পিপল। সো ও সহ আরো ৩ জন ছিল। এই ৩ জনের নাম না লেখে সে কি করলো? জাস্ট সিম্পলি ব্রিংস জর্জ ইটিএএল লিখে দিল। ব্রিংস জর্জ ইটিএএল লিখে দিল, মানে ব্রিংস জর্জ অ্যান্ড আদার্স ২০১২। ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ইনটেক্সট সাইটেশনটা শিখলাম। এই লেকচার আপনাদেরকে আরো ক্লাস আছে আজকে? ২টা ক্লাস শেষ, এইটাই লাস্ট। এটাই লাস্ট, হ্যাঁ। তাহলে আমি একটু সময় নিব, লেকচারটা একটু বড় হবে। আমাদের তো এমনি 250 পর্যন্ত সময় আছে, হয়তো আর একটু টাইম নেওয়া লাগতে পারে। আচ্ছা, তো এটা গেল। তাহলে ইনটেক্সট সাইটেশনে আমরা হচ্ছে যদি ডাইরেক্ট কোটেশন ইউজ করেন, তাহলে ডাইরেক্ট কোটেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই, আমরা একটু এইটাতে যাই। ধরেন আপনি প্যারাফ্রেজ না, যেমন আমি একটু আগে জিনিসটা লিখছি কিরকম করে, যে বিবিএস এর বিবিএস এ ছিল লেখা এরকম, আর আমি এই লেখাটা একটু চেঞ্জ করছি। আমি কখনো বলতেছি রিসেন্ট রিসার্চ শোজ, কখনো বলতেছি বিবিএস হ্যাভ শোন দ্যাট, একটু একটু চেঞ্জ করে লিখতেছি, ঠিক না? ও যেভাবে লিখছে সেরকম না। এখন আমি যদি এক্স্যাক্টলি এই লেখাটা হুবহু ডাইরেক্ট কোটেশন ইউজ করতে চাই, তার মানে হচ্ছে এই অংশটুকু আমি যদি বেসিক্যালি ফুল কপি করতে চাই, হ্যাঁ, তখন আমাকে জিনিসটা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। অর্থাৎ এখানে একটা কোটেশন চিহ্ন দিতে হবে এবং এইখানে আরেকটা কোটেশন চিহ্ন দিতে হবে। ডাবল কোটেশনের মধ্যে আহ,
ডাবল কোটেশনের মধ্যে লিখবেন এবং সেম যেই ইনটেক্স সাইটেশন স্টাইল শিখাইছি অর্থাৎ সেন্ডেক 2015 কন্টেন্ডেড, হ্যাঁ, অথবা আর গুড, এরকম করে লিখতে পারেন। হ্যাঁ, তাদেরটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, গ্রুপ অথার এটা একটু বলে দেই। গ্রুপ অথার মানে হচ্ছে মাঝে মধ্যে, যেমন একটু আগে বিবিএস এর নাম নিলাম, তো বিবিএস কোনো একজন সিঙ্গেল পার্সন না। বিবিএস কোনো একজন সিঙ্গেল পার্সন না। 15 মিনিট আছে। তো বিবিএস হচ্ছে একটা গ্রুপ বা একটা কোম্পানি বা অর্গানাইজেশন, যেমন ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেমন নাসা, এনএএসএ। তো এগুলা কি? এগুলো হচ্ছে অর্গানাইজেশন, কিংবা বেসিক্যালি শর্ট ফরম্যাটে আমরা একটা গ্রুপ অথারকে বলতেছি। তো সাইটেশনের ভাষায় এদেরকে গ্রুপ অথার বলা হয়। যেমন এখানে দেখেন আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, এএলএ। তো গ্রুপ অথারের ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে, ফার্স্ট যখন তাদেরকে রেফারেন্স করবেন, প্রথমবার তাদের নাম লিখবেন। যেমন আমি যখন প্রথম এই আহ, আমি যখন প্রথম বিবিএস এর নাম লিখবো, অর্থাৎ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স লিখবো, তখন ফার্স্ট টাইম ওদের ফুল নেমটা লিখবো। কিন্তু এরপরে যদি বারবার বারবার ইউজ করতে হয়, তখন আমি তাদের শর্ট ফরম্যাট বা তাদের গ্রুপের যে শর্ট ফরম্যাট, যেমন প্রথমবার লিখলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্গানাইজেশন হ্যাজ ডিক্লেয়ার্ড দ্যাট সামথিং, ঠিক আছে, ডট ডট ডট, এরকম একবার লিখলাম। লেখার পরে ধরেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখানে লিখে দিলাম যে 2024, তারা এরকম একটা লিখছে। এরপরে এই সেম অথারকে, এই গ্রুপ অথারকে আরেকবার লিখতে হবে। তখন আর পুরা ওয়ার্ল্ড আবার লিখবো না যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তখন জাস্ট সিম্পলি ডাব্লিউএইচও এইভাবে লিখবো। ডাব্লিউএইচও 2025, ঠিক আছে, হ্যাজ ডিসকভার্ড এরকম সামথিং ডট ডট ডট। ব্যাপারটাকে বুঝছেন? একদম ফার্স্টের টাইম আমরা যদি গ্রুপ অথার থাকে তাদের ফুল নেমটা লিখবো, এবং তার পরের বার থেকে আমরা হচ্ছে শর্ট ফরম্যাটটা ইউজ করব। এটা হচ্ছে ইনটেক্স সাইটেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ইনটেক্স সাইটেশন ছাড়া আপনি যে কোনো আপনাদের থিসিস পেপার জমা দেন, দেখবেন যে স্যাররা আজকে জমা নেবে, 2 দিন পরে বলবে আপনার থিসিস পেপারে প্রচুর প্লেজারিজম আছে, ঠিক করে নিয়ে আসেন। তখন কিন্তু এই জিনিসগুলা কাজগুলা করতে হবে। ওকে, তারপরে আসি হচ্ছে ডাইরেক্ট কোটিং, ইনডাইরেক্ট কোটিং, এগুলো তো আমরা দেখছি। দেন এটা কি জিনিস একটু দেখি তো। আচ্ছা, এটাই। আর এটা কি জিনিস একটু দেখে আসি। আচ্ছা, এই ওয়েবসাইটে আমরা আসবো একটু পরে। ইনটেক্স সাইটেশন এখান থেকেও দেখতে পারেন। আমি সব সোর্স আপনাদেরকে আহ, দিয়ে দিব এটার ভিতরেই লিঙ্কগুলো থাকবে। এটা, আচ্ছা, এইবার চলে আসি হচ্ছে রেফারেন্স লিস্ট। এইটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ইনটেক্স সাইটেশন তো লিখবেনই, রেফারেন্স লিস্ট, তাহলে রেফারেন্স লিস্টটা আসলে কি? রেফারেন্স লিস্টটা হচ্ছে, স্যার, এই যে আমরা একটা পেপার যেটা ডাউনলোড করছিলাম, হ্যাঁ, সেটা একটু দেখি যে এখানে তো ভিতরে ভিতরে লিখছে যে আমি ওর থেকে শিখছি, ওর থেকে শিখছি, ওর থেকে শিখছি, এরকম তো ভিতরে ভিতরে লিখছে। এই যে যাদের নাম ভিতরে ভিতরে লিখছে, তাদের ফুল ইনফরমেশন আপনাকে পেপারের শেষে রেফারেন্স লিস্টের মধ্যে দিতে হবে। আপনাকে পেপারের শেষে রেফারেন্স লিস্টের মধ্যে দিতে হবে। এই কথাটা কি বুঝছেন স্যাররা আমার? জি স্যার। তার মানে হচ্ছে ওইখানে তাদের শর্ট ফরম্যাটে বলা ছিল যে, আচ্ছা ধরেন কথার কথা যে অমিত হাসান, তাহলে অমিত ওনার থেকে শিখছি, কিন্তু এই দূর বললেই হবে না যে অমিতের থেকে শিখছি। অমিতের টোটাল যেই কন্টেন্টটা ছিল, যেই রিসার্চ পেপার বা অমিতের যে বই বা অমিতের লেখা কোনো নিউজ পেপার আর্টিকেল, যেখান থেকে আপনি নিছেন না কেন, ফুল পেপারটা আমাকে সাইটেশনের রেফারেন্স লিস্টে লিখতে হবে। ঠিক আছে, সাইটেশনের রেফারেন্স লিস্টে লিখতে হবে। তো রেফারেন্স লিস্ট লেখার একটা সিস্টেম আছে। তো আমরা রেফারেন্স লিস্ট আমরা আজকে মনে হয় এই দূরই পড়াইতে পারবো। আর বাদ বাকিটা আমাদেরকে হয়তো পরে সাপ্লিমেন্টারি কন্টেন্ট দিতে হবে। তো আমরা একটু দেখি যে রেফারেন্স লিস্ট লেখে কিভাবে। তো আপনারা ডক্স বা মাইক্রোসফট ওয়ার্ড, এখানেই তো অ্যাসাইনমেন্টটা করবেন। তো ধরেন আমার সামথিং কোনো একটা অ্যাসাইনমেন্ট আছে, এরকম এরকম ইত্যাদি ইত্যাদি অনেক অ্যাসাইনমেন্ট আছে, ঠিক আছে। তো এরকম অনেক ধরনের অ্যাসাইনমেন্ট আছে।
ঠিক আছে? তো আমার অ্যাসাইনমেন্টটা এই জায়গায় শেষ। ঠিক আছে? এই জায়গায় শেষ। তো আপনার অ্যাসাইনমেন্টটা যেখানে শেষ হবে, তো সেইখান থেকে আমরা যেটা করব, এই পেজটাতে আর না লিখে আমরা এন্টার চেপে একটা নিউ পেজে চলে আসবো। ঠিক আছে? এই যে একটা নিউ পেজে চলে আসলাম। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রেফারেন্সটা মিডলে নিব এবং এই জায়গায় লিখব রেফারেন্সেস এবং এই ওয়ার্ডটা বোল্ড করে দিব। আমরা একটু সাইজও একটু বড় করে দিতে পারি। রেফারেন্সেস অর্থাৎ একটা নিউ পেজে শুরু করব, রেফারেন্স লিখব, মিডলে আনবো, বোল্ড করব। বুঝতে পারছেন? তো এরপর থেকে আমরা রেফারেন্স লেখা শুরু করব। এবার আসে হচ্ছে রেফারেন্স লেখার সিস্টেমটা কি। তো রেফারেন্স লেখার জন্য আমাদেরকে কমন কিছু সাইটেশন স্টাইল বা ফরম্যাট মেনটেন করতে হবে। এই মেনটেন করার জন্য যে গাইডটা, সেই গাইডটা আমি আপনাদেরকে দিয়ে রাখছি। আমরা সবচেয়ে বেশি ইনফরমেশন কালেক্ট করি হচ্ছে জার্নাল আর্টিকেল থেকে, বিভিন্ন অনলাইন নিউজ পেপার বা ম্যাগাজিন থেকে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে আর বই থেকে। সো এই 4 টা ইনফরমেশন শিখতে হবে যে কিভাবে প্রপারলি সাইট করতে হয়। আচ্ছা, প্রথমে আমরা দেখব হচ্ছে জার্নাল আর্টিকেল। আচ্ছা স্যার, আরেকটা কাজ করতে পারবেন কিনা? সেটা হচ্ছে আমাদের এই লিঙ্কটা 9 মিনিট পর অফ হয়ে যাবে যেহেতু ফ্রি লিঙ্ক। তো আমি আপনাদের একটা নতুন লিঙ্ক দিচ্ছি, এইখান থেকে ওখানে চলে যান। হ্যাঁ, খুব বেশি সময় আর লাগবে না, চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেলে আপনারাও ইজি হয়ে গেলেন। আচ্ছা, আমি মেসেজ বক্সে পিন করে রাখছি, আপনারা এই লিঙ্কটা চাপ দিয়ে নতুন লিঙ্কে চলে আসেন। আমি গুগল ক্লাসরুমেও লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, যারা যারা আছেন এখনো, তারা ওই নতুন লিঙ্কটায় চলে যান। মেসেজ বক্সে দেওয়া আছে, গুগল ক্লাসরুমেও আমি লিঙ্কটা চেঞ্জ করে দিছি, ওটাতে চলে আসেন। আরো যারা আছে, ইশরাক হাসান, ফাহিম, রবিউল হাসান, অমিয়, সাদমান, আতিকুর রহমান, আপনারা হচ্ছে নতুন লিঙ্কটায় চলে যান, এটা থেকে লিভ নিয়ে নেন। আমি এটাও বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। তো আমরা এখন দেখব যে জার্নাল আর্টিকেল। বেসিক্যালি এই যে গুগল স্কলার থেকে আমরা যেই পেপারটা ডাউনলোড করছিলাম, এই ধরনের পেপারগুলোকে আমরা বলি জার্নাল আর্টিকেল। মানে বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে এই লেখাগুলা প্রিন্ট হয় এবং এই লেখাগুলা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ, এখানে অনেক ইনফরমেশন দেওয়া থাকে, অনেক স্ট্যাটিস্টিক্স দেওয়া থাকে। বেসিক্যালি আপনারা যখন থিসিস করবেন, এগুলা সব থাকবে সায়েন্টিফিক জার্নাল, এআই রিলেটেড, ডিপ লার্নিং রিলেটেড, মেশিন লার্নিং রিলেটেড। ওগুলা থেকে শিখে আপনারা নিজের একটা প্রজেক্ট বানাবেন অথবা একটা থিসিস করবেন। তো জার্নাল আর্টিকেল হচ্ছে রিসার্চ পেপার যেখানে পাবলিশ হয় সেগুলা। তো জার্নাল আর্টিকেল কিভাবে সাইটেশন করতে হয়, তো আমরা একটু দেখে আসি যে জার্নাল আর্টিকেল সাইট করার জন্য ফরম্যাটটা হচ্ছে এইটা। আচ্ছা, অথারদের নামগুলা সিরিয়াল বাই লিখতে থাকবেন। লাস্ট নেম, তারপর একটা কমা চিহ্ন দিবেন, তারপর হচ্ছে ফার্স্ট নেমের ইনিশিয়াল এবং মিডল নেমের ইনিশিয়াল, এদের দুজনের মাঝখানে ডট ডট বসবে। আমরা একটা উদাহরণ দেই, যেমন ধরেন
আম, যেমন ধরেন স্যারের নাম হচ্ছে সাব্বির হোসেন তাসহিন বা তাহসিন, যাই হোক। তাহলে ওনার লাস্ট নেমটা কি বলেন তো? তাসিন। হ্যাঁ, তাসিন। তাইলে এটা হচ্ছে তার লাস্ট নেম, আর ফার্স্ট নেম আর মিডল নেম হচ্ছে সাব্বির এবং হোসেন। তাহলে আমি এইভাবে লিখবো, আমি একটু লিখে দেখাই। তাসিন, কমা, এস ডট, এস ডট, কি ছিল, এইচ ডট। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। যেমন আরো একজনের বলি, উদাহরণ দেই। যেমন মনে করেন কে জান্নাত সুমাইয়া মিম, তাহলে ওনারটা বলেন তো কি হবে? বলেন তো, কেউ একজন বলেন। মানে জান্নাত সুমাইয়া মিম, ওনার লাস্ট নেম কি? হুম হুম, মিম, তারপরে মিম। জেস। হ্যাঁ হ্যাঁ, তাহলে মিম, কমা, তারপরে কি, জেস। জে, মানে জান্নাত ডট এস ডট। জে। আর কনফিউশন হবে? না। না স্যার। অথার, হ্যাঁ, অথারের নেম। তাহলে মনে করেন উনি হচ্ছেন প্রথম অথার, ফার্স্ট অথার, ইনি হচ্ছেন সেকেন্ড অথার। স্যার ফার্স্ট অথার সেকেন্ড অথার বলতে কি বোঝায়? বেসিক্যালি স্যার, এই যে নামগুলো লিখছে, এই নামগুলোর কিন্তু একটা মিনিং আছে, যে আগে কার নাম পরে কার নাম। বেসিক্যালি পেপারের ফার্স্ট অথার থাকে যার এই টোটাল পেপারটায় কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, তার নামটা শুরুতে থাকে। এবং তারপরে থাকে তারপরে যার সবচেয়ে বেশি, তারপরে থাকে তারপরে যার সবচেয়ে বেশি, তারপরে থাকে তারপরে যার সবচেয়ে বেশি। ঠিক আছে? সো এইখানে কিন্তু এটা কিন্তু র্যান্ডম কোনো অর্ডার না। এখানে যে স্কট ম্যাকলিন লেখা, আমাকে এইটাই আগে লিখতে হবে। অর্থাৎ ওনার নামটা যদি আমি লিখতে চাই, আমাকে আগে লিখতে হবে কি, আহ, ম্যাক ম্যাকলিন, কমা, এস ডট। ঠিক আছে? এইটাই আগে লিখতে হবে। এটা এটা 2 নম্বরে লেখার কোনো সুযোগ নাই। কারণ এই পেপারটা মূলত উনি ফার্স্ট অথার হিসেবে পাবলিশ করছে। এটুকু কি ক্লিয়ার স্যারদের? সো আমরা যদি কোনো জায়গা থেকে ইনফরমেশন নেই, মাল্টিপল অথার থাকে, তাদের এই নাম কিন্তু রিঅ্যারেঞ্জ করব না। যেই অর্ডারে আছে সেই অ্যারেঞ্জমেন্টেই আমরা লিখব। ঠিক আছে? যেমন এখানে জেমা, জে এম, রিড, তাহলে ওকে যখন আমি সাইড করব তখন আসবে হচ্ছে রিড, জি, জে এম, এরকম ভাবে। বুঝতে পারছেন? আচ্ছা, দেন আসি হচ্ছে এই অথারদের নাম শেষ হওয়ার পরে একটা প্যারেনথিসিস দিবেন, এবং সেখানে দিবেন পাবলিকেশন ইয়ার। তো যেমন আমরা এই পেপারটা দেখতে পাচ্ছি যে এটার পাবলিকেশন ইয়ার হচ্ছে 2023। তাহলে ধরেন এই যে একটু আগে লিখতেছিলাম, হুম, তাহলে এখানে কি আসবে, 2023। এটা একটা প্যারেনথিসিসের ভিতরে থাকবে, একটা ডট দিবেন। ঠিক আছে? আবারও বলি, অথারদের নেম, লাস্ট নেম, তারপরে একটা কমা দিয়ে লিখবেন ফার্স্ট নেম, মিডল নেম, ডট ডট দিয়ে দিকে লিখবেন। তো এভাবে সবার রাইটারদের নাম লেখার পরে একটা ডট চিহ্ন দিবেন। ডট চিহ্ন দেওয়ার পরে প্যারেনথিসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পাবলিকেশন ইয়ারটা লিখবেন। এরপরে আরেকটা ডট চিহ্ন দিবেন। আচ্ছা, দিলাম একটা ডট চিহ্ন। ঠিক আছে? তাহলে এই যে এখানে আমরা লিখতেছি তাসহিন, এস এইচ। বেসিক্যালি দুইজন যদি অথার থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে এন্ড। হ্যাঁ, এটা আসবে, সামনে আসবে। যদি দুইজন অথার থাকে তাহলে এন্ড লিখবো। তারপর একটা ডট চিহ্ন দিব। এই যেমন জে ডট এস ডট, তারপরে 2023 দিলাম, তারপরে একটা ডট। এরপরে দিব হচ্ছে কি, টাইটেল অফ দ্য আর্টিকেল। ধরেন এখানে যে টাইটেলটা আছে এটা হুবহু কপি করব। কপি করে আমরা আমাদের এখানে পেস্ট করে দিই। ঠিক আছে? যা থাকবে সেটাই টাইটেল অফ দ্য আর্টিকেল। ঠিক আছে? এইখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে টাইটেল অফ দ্য আর্টিকেল লেখার পরে আরেকটা ডট চিহ্ন দিতে হবে। সো আমরা আরেকটা ডট চিহ্ন দেই, ডট। এরপরে লিখতে হবে কি, নেম অফ দ্য জার্নাল, এবং এখানে স্পষ্টভাবে লেখা আছে ইটালিক, অর্থাৎ কোন জার্নালে এই পেপারটা পাবলিশ হয়েছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি জার্নালটার নাম দেওয়া আছে জার্নাল অফ এক্সপেরিমেন্টাল অ্যান্ড থিওরিটিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাকে এই জার্নালটার নামই লিখতে হবে। এখানে সবকিছু বড় হাতে লেখা, তো এটা আমাদেরকে ওইভাবে লেখা যাবে না। বেসিক্যালি আমরা একটু যদি এখান থেকে সাইট বাটনটায় যাই,
এবং জার্নালের নামটা যদি একটু কপি করে নিয়ে আসি, জার্নাল অফ, আচ্ছা পুরোটা কপি করা যাচ্ছে না, এটুকু অংশ যদি একটু কপি করি আমাদের এখানে নিয়ে আসি। ঠিক আছে, আমি নিয়ে আসলাম জার্নাল অফ এক্সপেরিমেন্টাল অ্যান্ড থিওরিটিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখানে লেখা আছে, যা লেখা আছে সেটাই লিখবে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটা ইটালিক ফরম্যাটে আনতে হবে। সো আমরা এইটুকু অংশ সিলেক্ট করে ইটালিক ফরম্যাটে দেব। তাহলে আবার বলি, লাস্ট নেম কমা ফার্স্ট নেম ডট, তারপরে হচ্ছে মিডল নেম ডট। যদি আরো অথার থাকে কমা কমা দিয়ে দিয়ে লিখবেন। যেমন ধরেন কথার কথা আর এটা একটা অথার, তাহলে মাঝখানে কমা দিবেন। ধরেন আরো একজনের নাম লিখে, ধরেন তানজিল মাহমুদ লিখলাম, তাহলে এন্ড মাহমুদ কমা টি ডট। এই ডট চিহ্ন দেওয়ার পরে দিবেন হচ্ছে ইয়ার, কত সালে পাবলিশ হয়েছে। তারপরে দিবেন হচ্ছে আর্টিকেলের টাইটেল, যেটা এখানে দেখা যাচ্ছে আর্টিকেলের টাইটেলটা। এরপরে দিবেন হচ্ছে জার্নালের নাম, যেটা এখান থেকে পাওয়া যাচ্ছে জার্নালের নাম। সো জার্নালের নাম দিলাম এবং জার্নালের নামটা অবশ্যই ইটালিক ফরম্যাটে থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখি ভলিউম নাম্বার। এরপরে কি? ভলিউম নাম্বার। তাহলে এরপরে ভলিউম নাম্বারটা কোথা থেকে পাবো? দেখবেন যে এখানেই ছোট্ট করে লেখা আছে ভলিউম 35। ভলিউম 35, ঠিক আছে? ভলিউম কত? 35। তো আমরা এর কোথায় ছিলাম? এই এখানে যাব। এখানে আমরা দিব হচ্ছে ভলিউম নাম্বার, কমা দিয়ে লিখব ভলিউম নাম্বার ছিল 35, আপনি লিখলেন 35। আচ্ছা, তারপরে আছে কি ভলিউম নাম্বার, এটাও ইটালিক ফরম্যাটে থাকবে, ঠিক আছে? এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন ইস্যু নাম্বার, একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন ইস্যু নাম্বার, অর্থাৎ এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। এবং ইস্যু নাম্বারটা আমরা একটু দেখে আসি কত। এই পেপারের ইস্যু নাম্বার হচ্ছে 5 নম্বর 5। তাহলে ভলিউম নাম্বার 35, নাম্বার হচ্ছে 5। তো আমরা এটা একটু কোথায় ছিলাম, এখানে গেলাম, এটা দিব হচ্ছে 5। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এইটা আবার নন ইটালিক। আপনারা যদি দেখেন এইটা কি নন ইটালিক, এই ইস্যু নাম্বারটা আবার নট ইটালিক। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অলরেডি ইস্যু নাম্বারটা ইটালিক ছিল, আমরা ইটালিকটা আবার সোজা করে দিই। তাহলে একটু খেয়াল করে দেখি ইটালিক কোনটা। ইটালিক হচ্ছে জার্নালের নাম, ভলিউম নাম্বার, এই দুটো অংশ ইটালিক, কিন্তু আবার প্যারেনথেসিসে ইস্যু নাম্বারটা কি নন ইটালিক। আচ্ছা, তারপর হচ্ছে কমা, পৃষ্ঠা নাম্বার। পৃষ্ঠা নাম্বার আছে কিনা দেখে আসি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 649 থেকে 663। আপনারা এখানে দেখবেন যে এই যে 649, এই যে 650, হ্যাঁ 651, 652। তার মানে হচ্ছে এটা প্রায় কত পেজ হবে, 23 পেজের, হ্যাঁ সরি 15 পেজের, 15 পেজের একটা আর্টিকেল ছিল। তো আমরা এখানে লিখবো যে 649 থেকে 663, 649 থেকে 663, ঠিক আছে? তারপরে কি দিব? ডট। এরপরে দিলাম হচ্ছে ডট। ব্যাস। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পেপারটা আছে সেই পেপারটার লিঙ্কটা আমাকে দিতে হবে। অর্থাৎ যেই লিঙ্ক ইউআরএল এ গেলে মানুষ সরাসরি পেপারটা পড়তে পারবে, সেই লিঙ্কটা আমাকে দিতে হবে। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ক্রসরেফ নামে একটা ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নামে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার আছে, এই নাম্বারটা আপনারা বের করার চেষ্টা করুন। তো আমরা যদি সার্চ মেটাডাটায় যাই এবং এই আর্টিকেলের টাইটেলটা কপি করি, পুরোটা আসতেছে, ধরেন এটার টাইটেলটা যদি আমরা একটু কপি করি এবং এখানে এই সার্চ মেটাডাটার মধ্যে আমরা যদি এটা পেস্ট করি এবং এন্টার চাপ দিই, তখন দেখবেন যে একটু সময় পরে আমাদের কাছে একটা ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার বা ডিওআই নাম্বার আসবে, ঠিক আছে? একটা ডিওআই নাম্বার আসবে, এই যে দেখেন, এই যে স্কট ম্যাকক্লিন, জেমা জে হেড ইত্যাদি ইত্যাদি। এই ডিওআই নাম্বারটা আপনি কপি করবেন
ঠিক আছে? কপি লিংক অ্যাড্রেস, বা এটা আপনি এইভাবেও কপি করতে পারেন। এখান থেকে এভাবেও কপি করে নিয়ে আসতে পারেন, এবং এই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিব। একটু এইভাবে ফরম্যাটেড পেস্টিং করি, ব্যাস। ঠিক আছে? সো এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটার পর আবার ডট চিহ্ন দিয়েন না। তার মানে এটার পরে এইভাবে আবার ডট দিয়েন না, কারণ এভাবে ডট দিলে অনেক সময় ইউআরএলটা ব্রেক হয়ে যায়। জাস্ট সিম্পলি ফাঁকা রেখে একটা স্পেস চাপবেন, এবং তারপরে দ্বিতীয় দ্বিতীয় রেফারেন্স আমরা চলে যাব। স্যাররা কি দেখছেন আমি কি কি করলাম? জি স্যার। এ সিস্টেমিক রিভিউ। স্যাররা কি দেখছেন? এটা রেকর্ডিংও থাকবে। তাহলে এখন একটা ব্যাপার বুঝে দেখেন, একটা পেপার সাইটেশন করলাম, তাহলে আমি আমার আমার লেখায় যদি কথার কথা, যেমন এই পেপার, এই যে এই এই পেপারটার মধ্যেই এই যে লাইনে লাইনে যে সে 2017 2000 মানে এক একজনের থেকে যে শিখছি 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 শিখছি, ওর থেকে এটা নিছি, ওর থেকে এটা নিছি, ওর থেকে এটা নিছি, তাহলে তার কতগুলা রেফারেন্স একটু দেখে আসি, তার কতগুলা রেফারেন্স আছে। এই যে লেখা শুরু করছে, এখান থেকে লিখতেই আছে লিখতেই আছে লিখতেই আছে, হ্যাঁ, না হলেও 60 থেকে 70টার উপর রেফারেন্স আছে। তার মানে একটা হাই কোয়ালিটি লেখায় প্রচুর রেফারেন্স থাকে। একটা হাই কোয়ালিটি লেখায় প্রচুর রেফারেন্স থাকে। ওনার 15 পেজের লেখায় না হলেও কাছাকাছি 80টার মতো রেফারেন্স আছে। বিষয়টা বুঝছেন স্যাররা? জি স্যার। এইবার হচ্ছে আরেকটা জিনিস দেখাই। আসলে আমি মনে হয় পারবো না, আমার আরো কথা বলার আছে, এটা আমরা নেক্সট ক্লাসে আর একটু কন্টিনিউ করব। বাট এটুকু দেখাই দেই, ফরম্যাটিংটা শেষ হয় নাই। তাহলে আমরা প্রথমেই বলছিলাম যে রেফারেন্স সেকশনটা লিখবেন, এটা মিডলে আনবেন, বোল্ড করবেন, আর তারপরে নিচের থেকে লেখা শুরু করবেন। এরপরে আমাদের দুইটা কাজ করতে হবে, ঠিক আছে? সো দ্য রেফারেন্স লিস্ট বিগিনস অন এ নিউ পেজ, ওকে ঠিক আছে, এবং তারপরে রেফারেন্স কথাটা মিডলে লিখবেন, ইউজ এ বোল্ড ফন্ট। তারপরে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে হ্যাঙ্গিং ইনডেন্ট। হ্যাঙ্গিং ইনডেন্ট, তাহলে হ্যাঙ্গিং ইনডেন্ট কিভাবে করে? বেসিক্যালি যেটা হচ্ছে যে আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমি যখন এখানে কিছু একটা লেখি, হ্যাঁ, সেকেন্ড লাইনটা ঠিক ইমিডিয়েটলি নিচের লাইন থেকে শুরু হচ্ছে না? হুম, স্যাররা? হ্যাঁ, তো জি এই স্যার। স্টাইলে করা যাবে না। এটা যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, আপনারা মাইক্রোসফট ওয়ার্ডেও আছে, ওখানে মাইক্রোসফট ওয়ার্ডেও দেখাই দিচ্ছি, এখানেও দেখাই দিচ্ছি। আপনারা ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যাওয়ার পরে দেখবেন লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং আছে, প্রথমেই স্পেসিংটা করবেন ডাবল স্পেসিং। আর তারপরে আবার একটু ফরম্যাটে যাবেন, দেখবেন এখানে কাস্টম স্পেসিং নামে একটা জিনিস আছে। সরি, এটা না, এটা না, অ্যালাইন এন্ড ইনডেন্ট নামে একটা, হ্যাঁ হ্যাঁ, একটু একটু বসেন, আসেন। অ্যালাইন এন্ড ইনডেন্ট নামে একটা অপশন আছে, সেখানে ইনডেন্টেশন অপশনসে ক্লিক করবেন, এবং এই জায়গায় হ্যাঙ্গিং এটা সিলেক্ট করবেন, এবং হ্যাঙ্গিং দেওয়ার পর সেখানে একটা ট্যাব পরিমাণ, যেমন আমি যদি কথার কথা 0.5 দেই এবং অ্যাপ্লাই বাটনে চাপ দেই, এখন দেখতে পাচ্ছেন ব্যাপারটা কিরকম আসছে। অর্থাৎ এখান জি থেকে স্যার। চলতেছিল চলতেছিল, সেকেন্ড লাইনটা একটা 0.5 বা এক ট্যাব পরিমাণ স্পেস দিয়ে এখান থেকে শুরু হচ্ছে, তারপরে এক ট্যাব পরিমাণ স্পেস দিয়ে আবার এখান থেকে শুরু হচ্ছে। তাহলে আমাদের এই হ্যাঙ্গিং ইন্ডেন্টটা ইউজ করতে হবে। তাহলে আমরা এটাকে হ্যাঙ্গিং করে ফেলি। এটুকু যেহেতু আমরা সাইটেশন কমপ্লিট করছি, এটুকু করলাম। আমরা ফরম্যাটে গেলাম, এবং বেসিক্যালি প্যারাগ্রাফ স্পেসিং দিব ডাবল, এবং ইনডেন্টেশন অপশনসে গিয়ে এটা হ্যাঙ্গিং সিলেক্ট করব, এবং এটা 0.5 অ্যাপ্লাই করে দেব। এটা হলো আমার একটা সাইটেশন। তাহলে ধরেন এটাই যদি আরো কয়েকবার একটু কপি পেস্ট করি, হুম, তাহলে আমি এইভাবে এইভাবে আসবে, একটার পর একটা সাইটেশন। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই সেম কাজটাই একটু মাইক্রোসফট ওয়ার্ডে দেখে আসি এটা কিভাবে করে, যেহেতু আমরা অনেকেই আবার গুগল ডক্স ইউজ করি না। সো এখানেও সেম, আমরা একটু সাইজ করে দেই, রেফারেন্সেস লিখলাম, এটা মিডলে নিয়ে আসলাম, বোল্ড করলাম, এবং নিচের থেকে লেখা শুরু করব। তো ধরেন এখানে যেটা আছে এটা একটু কপি করলাম, হুম,
এখানে বোল্ড হয়ে আছে, বোল্ড একটা আছে। তো মাইক্রোসফট ওয়ার্ডে হ্যাঙ্গিং কিভাবে করে, ওই একই জিনিস সিলেক্ট করবেন। এখানে প্যারাগ্রাফের নিচে একটা অপশন আছে প্যারাগ্রাফ সেটিংস, এই সেটিংসে যাবেন এবং সেটিংসে যাওয়ার পরে দেখবেন যে স্পেশাল এই জায়গায় হ্যাঙ্গিং একটা আছে, হ্যাঙ্গিং, এই হ্যাঙ্গিংটা সিলেক্ট করলেই ওকে চাপ দিলেই দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডেও হ্যাঙ্গিং হয়ে আসছে। তাহলে আমি দুইটা ফরম্যাটেই দেখাই দিলাম, দুইটা ওয়েবসাইটেই, যে মাইক্রোসফট ওয়ার্ড যারা ইউজ করবেন তারা এভাবে করতে পারেন। প্যারাগ্রাফে যাবেন, এখানে দেখবেন স্পেশালে নান থাকবে ফার্স্টে, তো এখানে হ্যাঙ্গিং করে, আর লাইন স্পেসিংটা আমরা এখানে ডাবল করে দিব। এখানে যে লাইন স্পেসিংটা আছে সেটা আমরা ডাবল করে দিব। কিভাবে? লাইন স্পেসিং এইখানে ডাবল করে 2 এটা ইউজ করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসি হচ্ছে আরেকটু কাজ বাকি। Put your list in alphabetical order. আচ্ছা, তাহলে ধরেন এখানে তাসিন ছিল, ধরেন এখানে একটা আসলো আনিকা, হ্যাঁ আনিকা, এটা আসলো ধরেন কথার কথা বদরুল, হুম, এটা ধরেন আসলো হচ্ছে চিশতি, এরকম বিভিন্ন আপনি এক একজনের থেকে নিলেন। আচ্ছা, তো এইটা আমাদের কি করতে হবে? অ্যালফাবেটিক্যাল অর্ডারে পুরা রেফারেন্স লিস্টটা সাজাইতে হবে। যেমন আমরা যদি আমাদের যেই রিসার্চ আর্টিকেলটা খোলা ছিল এখানে যদি যাই, দেখবেন যে সবকিছু এ আগে, তারপরে বি, তারপরে সি, ডি, তারপরে এফ যাদের নাম, অর্থাৎ সম্পূর্ণ জিনিসটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে আসছে। তাহলে এই জিনিসটাই যদি আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে করতে চাই, সে আমরা যদি একটু কপি করে নিয়ে আসি, ধরেন এই জিনিসগুলাই আছে, এখানেও কপি করে নিয়ে আসি। হুম, তো মাইক্রোসফট ওয়ার্ডে অ্যালফাবেটিক্যাল খুব সহজেই করা যায়। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে অ্যালফাবেটিক্যাল করার জন্য বেসিক্যালি আপনি এগুলো সব সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন এখানে সর্ট আছে, সর্ট। তো এই সর্ট বাটনটাই চাপ দিলে দেখবেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আছে। আমরা যদি অ্যাসেন্ডিং দিয়ে চাপ দেই, দেখবেন সুন্দর মতো আনিকা উপরে উঠে আসছে, বদরুল পরে আসছে, চিশতি পরে আসছে, তাসিন আসছে, তাসিন যদি আরো থাকে তাসিন আরো আসছে। পারবেন না? আচ্ছা, গুগল ডক্সে কিভাবে করে? গুগল ডক্সে সরাসরি করা যায় না, একটা এক্সটেনশন ডাউনলোড করতে হয়। সো এইটুকু অংশ নিয়ে আপনি একটা টুলস আছে এক্সটেনশন, ডক টুলস। সো এই অ্যাডঅনসে গিয়ে আপনারা গেট অ্যাডঅনসে গিয়ে এই ডক টুলসটা ইনস্টল করে নেবেন এবং এখানে বেসিক্যালি আপনি সুন্দর মতো ইয়া করতে পারবেন। যেমন সর্ট দ্য সিলেকশন অ্যাসেন্ডিং, এটা যদি আমি চাপ দিই 1-2 সেকেন্ড সময় নিবে এবং তারপরে দেখবেন সুন্দর মতো আপনার সর্ট হয়ে যাবে, আপনার নিজের কষ্ট করে সর্ট করা লাগবে না। সো আমরা যখন রেফারেন্স দিতে থাকবো, আমরা র্যান্ডম দিতে থাকবো, হ্যাঁ, প্রপারলি সাইটেশন করতে থাকবো, করতে 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 যখন দেখবো যে আমাদের কাজ শেষ, তখন আমরা পুরাটা সিলেক্ট করে হয় মাইক্রোসফট ওয়ার্ডে এখানে এ টু জেড অ্যাসেন্ডিং অর্ডার করতে পারি, অথবা গুগল ডক্সে একটা এক্সটেনশন ইনস্টল করে নিতে পারি ডক টুলস নামে। সেখান থেকে আপনারা করতে পারেন। আপনারা যখন এক্সটেনশনে যাবেন দেখবেন ডক টুলসটা নাই, ডক টুলসটা নিয়ে আসবেন। এটুকু বুঝছি স্যাররা? জি স্যার। আচ্ছা, তাহলে আরেকটু অংশ বাদ রেখে গেল, এটা আমি রেকর্ডেড লেকচার আকারে তাহলে দিয়ে দেই, কারণ যেহেতু আমাদের ক্লাসের টাইম শেষ, আমারও একটু কাজ আছে। আম, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, আজকের ক্লাসে কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? আসেন আসেন, এক্সাম না? হ্যাঁ আসেন। রাব্বি সরকার সানি, নাইমুল ইসলাম আকন্দ, Yes, sir. তামিম আহমেদ, অমিত হাসান, Yes, sir. সাদমান হোসেন অমিয়, Yes, sir. লিখন মণ্ডল, নাসিফ ইসলাম পৃথুল, সমরেশ বৈদ্য, তানজিলা বেগম, মাহিন ইসলাম, Yes, sir. হোসেন সরকার, রবিউল হাসান অমিয়, Yes, sir. নাহিদ হাসান শিহাব,
শামী হোসেন মৌ, বৈশাখী সূত্রধর, বিল্লাল হোসেন আরাফাত, স্যার রবিউল হাসান অমিয়। আছে না? জি হ্যাঁ স্যার। দিছি তো, হ্যাঁ রবিউল হাসান আহমেদ দিছি। বিল্লাল হোসেন আরাফাত নাই। সাব্বির রহমান সৌরভ, ইয়েস স্যার। মোহাম্মদ মাকসুদুর রহমান ভুইয়া, এমডি মাহবুব আলম, আখি। কি ব্যাপার, ওরা কি লিংক পায় নাই নাকি? আপনারা গ্রুপে বলেন নাই যে ক্লাস হচ্ছে বা কিছু হোয়াটসঅ্যাপে? সব জায়গায় দেওয়া আছে, সবাই মানে অনলাইন ক্লাস করতে চায় না। না, ক্লাস করতে না চাও এক জিনিস, আর প্রেজেন্ট না দিলে তো আপনাদের ওই অ্যাটেন্ডেন্সের মার্ক কমে যাবে না? সাদমান আতিকুর রহমান, জান্নাত সুমাইয়া মিম। এই জান্নাত সুমাইয়া মিম ছিল না? আমি রেফারেন্স জি জি বললাম। স্যার। হুম। ইয়েস স্যার। গোলাম রব্বানী রাফি, সাদমান আতিকুরও তো মনে হয় ছিল। গোলাম রব্বানী রাফি, রাইফুল ইসলাম সাকিব, ইয়েস স্যার। তানিশা তানজিন মাইশা, জিএম সরকার, এমডি রিয়াদ, শাহরিয়ার খাদেম, প্রেজেন্ট স্যার। আহির আফরোজ নেহা, খন্দকার রিয়াদ হোসেন, মাহফুজ আহমেদ আবির, ইমামউদ্দিন ভুইয়া, ইশরাক হাসান ফাহিম, ইয়েস স্যার। আমিনুল ইসলাম অয়ন, তারপরে হচ্ছে এই যে সাব্বির হোসেন তাসিন। প্রেজেন্ট স্যার। আচ্ছা, স্যার জান্নাত সুমাইয়া মিম দিছেন? 2083 দেওয়া আছে। ম্যাডামের আইডি বলেন তো। 2108। 2108, হ্যাঁ দেওয়া আছে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আরেকটু কথা বাদ আছে, ওটা আমি রেকর্ডের আকারে দিয়ে দিব। আজকের ক্লাস বুঝছেন? মানে কোনো সমস্যা হয়েছে বলেন তো। না স্যার। আচ্ছা, এটা রেকর্ডেড লেকচারটা আমি দিয়ে দিব, আজকেই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে?